Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. যারা WBCS Prelims 2021 কে টার্গেট করে আছো এই ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেল দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। WBCS Prelims বা মেন্সের জন্য কিন্তু হেল্পফুল হবে। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, MH এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা জয়েন করতে পারো। আর এই ক্লাসের PDF কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS ফুল প্যাকেজ ফর WBCS 2021 and 22 প্রিলিমস প্লাস মেন্সের জন্যে। এই ফুল প্যাকেজ WBCS এর কোর্সটাতে কি আছে দেখে নিই। ভিডিও কোর্স ফুল প্যাকেজ 1000+ ভিডিওস তোমরা পেয়ে যাবে। ই বুকস ফুল প্যাকেজ চ্যাপ্টার ওয়াইজ নোটস কিন্তু প্রোভাইড করা হবে। মক টেস্ট ফুল প্যাকেজ 30,000+ MCQs কিন্তু তোমরা পেয়ে যাবে। WBCS অপশনাল সাবজেক্ট অ্যানথ্রোপোলজি কিন্তু করানো হয়। ডাউট ক্লিয়ারিং গ্রুপ টেলিগ্রাম গ্রুপও কিন্তু আছে। এই কোর্সটার বেনিফিট একবার দেখে নাও। 100% সিলেবাস কভার করা হবে, 2 years ভ্যালিডিটি, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্লাস নোটস। মক টেস্টে তোমরা মক টেস্ট দিয়ে র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে, অ্যাডভান্স স্টাডি নোটস অ্যান্ড কুইক রিভিশন নোটস কিন্তু পেয়ে যাবে। WBCS প্রিলিমস প্লাস মেন্সের পরীক্ষার জন্য এর বাইরে কিন্তু কিছু করার তোমাদের প্রয়োজন হবে না। এখনও কিন্তু ব্যাচ 5-এ অ্যাডমিশন চলছে। লাস্ট ডেট অ্যাডমিশনের 31 মার্চ 2021। ওকে, তাই যে সমস্ত ক্যান্ডিডেটস যারা WBCS প্রিলিমস প্লাস মেন্স টার্গেট করে আছো 2021 and 22 জন্যে, তোমরা কিন্তু এই কোর্সটাতে বা এই ফুল প্যাকেজে কিন্তু এনরোল করতে পারো। ওকে, সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হোলি ধামাকা অফার WBCS ফুল প্যাকেজের জন্য। তোমরা কিন্তু 70% সেখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। এই ডিসকাউন্টটা তোমরা কিভাবে পাবে একবার দেখে নাও। প্রথমে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পেমেন্ট লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই কুপন কোডে ক্লিক করে তোমাদের কুপন কোডটা কিন্তু দিতে হবে। সেই কুপন কোডটা একবার ভালো করে দেখে নাও, DUMH70। ওকে, এন্টার করে বাই ইউজিং দিসে ক্লিক করতে হবে। তারপর তোমাদের মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট কমপ্লিট করে এই 70% ডিসকাউন্টটা কিন্তু পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকটাই কিন্তু স্টেপ 1, 2, 3 আর 4 করে দেখানো আছে, একবার দেখে নেবে। অফার ভ্যালিড টিল 31 মার্চ। এই অফারটা কিন্তু 31 মার্চের অবধি ভ্যালিড, তারপর কিন্তু তোমরা আর এই অফারটা পাবে না। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা ফার্স্টেই আমি তোমাদের বলে দিয়েছি, সেল দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। তাহলে সেল অর্থাৎ কোষ কাকে বলে সেটা আগে আমরা একটু জেনে নিই। তাহলে হোয়াট ইজ সেল? Cell is the basic structural and functional unit of living organism. তাহলে সেলকে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলা হয়। ওকে, মানব দেহ বলো বা একটা উদ্ভিদ বলো, যাই বলো, প্লান্ট হোক অ্যানিম্যাল হোক, সবই কিন্তু কোষ দিয়ে তৈরি। অর্থাৎ কোষ হচ্ছে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আ লিভিং অর্গানিজম। In other words, cell make up living things and carry out activities that keep a living things alive. তাহলে সেল কি করতে পারে? সেল কিন্তু একটা লিভিং অর্গানিজমকে বা লিভিং থিংকে তৈরি করতে পারে। আর লিভিং থিংয়ের ব্যাপারে বা লিভিং অর্গানিজমের মধ্যে যেসব অ্যাক্টিভিটিসগুলো হবে সেগুলো কিন্তু কে করে না, সেলের দ্বারাই কিন্তু হয়ে থাকে। সো ইট ক্যারি আউট অ্যাক্টিভিটিস দ্যাট কিপ আ লিভিং থিংস অ্যালাইভ। আর সে লিভিং থিংসটাকে বেঁচে থাকতে বা লাইভ থাকতে কিন্তু সাহায্য করে একটা সেল। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পিকচারে একটা অ্যানিমাল সেল আর প্লান্ট সেলের কিন্তু পিকচার দেওয়া আছে। এই অ্যানিমাল সেল প্লান্ট সেল নিয়ে কিন্তু আমরা পরবর্তী স্লাইডে ডিসকাস করব। তাহলে সেল থিওরিটা কি একবার দেখে নিই। সেল থিওরি ইজ আ কালেকশন অফ আইডিয়াস অ্যান্ড কনক্লুশন ফ্রম মেনি ডিফারেন্ট সায়েন্টিস্ট। বিভিন্ন সায়েন্টিস্ট তাদের বিভিন্ন মতামত রেখেছে। তাহলে সেল থিওরিটা হচ্ছে কালেকশন অফ আইডিয়াস, আর কনক্লুশন তারা কি ড্র করেছে ওভার টাইম দ্যাট ডিসক্রাইব সেল। তারা সেলকে ডিসক্রাইব করেছে আর সেল কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কিন্তু তাদের মতামত প্রকাশ করেছে। ওকে, এই সেল থিওরি কিন্তু 3টে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট কি বলছে দেখে নিই,
all known living things are made up of one or more cells. ওকে, সমস্ত লিভিং অর্গানিজম কিন্তু একটা কিংবা একটার বেশি সেলস দিয়ে তৈরি, মানে কিছু অর্গানিজম আমরা বলতে পারি এককোষী, কিছু অর্গানিজম বলতে পারে বহুকোষী। অল লিভিং সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে একটা এক্সিস্টিং সেল, একটা প্যারেন্ট সেল থেকে কিন্তু আরও দুটো সেল তৈরি হবে, অর্থাৎ এই সেলগুলোকে আমরা ডটার সেল বলে থাকি। তাই বলেছে অল লিভিং সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল বাই ডিভিশন, সেল ডিভাইড করে কিন্তু আরও সেলের জন্ম হবে। দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইন অল লিভিং অর্গানিজম। ওকে, তাহলে সেল হচ্ছে বেসিক ইউনিট অফ স্ট্রাকচার আর ফাংশন ইন অল লিভিং অর্গানিজম। বোঝা গেল? এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটাই হচ্ছে সেল থিওরির তিনটে মেন পয়েন্ট। সেল থিওরির টাইমলাইনটা আমরা একবার দেখে নেব। সেল থিওরি বলার সময় ফার্স্টে আমি বললাম যে সেল থিওরি হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন আইডিয়াস বা কনক্লুশন তারা যে ড্র করেছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের সেল থিওরি। নানা সায়েন্টিস্টের নানা মত তারা প্রকাশ করেছে সেল কি আর সেল কিভাবে কাজ করে। তাহলে ফার্স্ট সেল যে ডিসকভার করেছিলেন সে হচ্ছেন রবার্ট হুক। তাহলে রবার্ট হুক ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার সেল ইন 1665-এ সে কিন্তু সেল ডিসকভার করে। তিনি দেখেছিলেন আ পিস অফ বটল কর্কে, ওকে, আন্ডার আ কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যান্ড নোটিসড মাইনিউট স্ট্রাকচার। ওকে, মাইনিউট স্ট্রাকচার তারা দেখেছিল, আর যেটা দেখে তার কিন্তু স্মল রুমের টাইপের লেগেছিল। ওকে, আর সেলগুলো ছিল রুম লাইক স্ট্রাকচার। ওকে, নেক্সট 1674-এ অ্যান্টন ভ্যান লিউয়েনহক সে অবজার্ভ করে লিভিং সেল। সে কিন্তু লিভিং সেল অবজার্ভ করে, ওকে, যে সেলটা অ্যালাইভ ছিল। নেক্সট রবার্ট ব্রাউন ইন 1883-তে রবার্ট ব্রাউন সেলের ভেতরে ডিসকভার করে নিউক্লিয়াস। সো ইন 1883 রবার্ট ব্রাউন ডিসকভার্ড নিউক্লিয়াস। আশা করি এই তিনটে জিনিস তোমাদের মাথায় থাকবে। তাহলে ফার্স্ট সেল ডিসকভার করেন রবার্ট হুক 1665-এ। নেক্সট অ্যান্টন ভ্যান লিউয়েনহক লিভিং সেল ডিসকভার করে ইন 1674-এ। আর সেলের ভেতরে নিউক্লিয়াস ডিসকভার করে রবার্ট ব্রাউন ইন 1883। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে 1835-এ ফেলিক্স ডুজারডিন ডিসকভার্ড ফ্লুইড কন্টেন্ট অফ দ্য সেল। তাহলে সেলের ভেতরে যে ফ্লুইড কন্টেন্টটা রয়েছে সেইটা ডিসকভার করে ফেলিক্স ডুজারডিন। ওকে, ইন 1835। ইন 1838 ম্যাথিয়াস লেডেন প্রপোজড অল প্ল্যান্টস আর মেড আপ অফ সেল। তিনি প্রপোজ করেন, তিনি বলেন যে প্রত্যেকটা প্লান্টস কিন্তু সেলস দিয়ে তৈরি। এটা কে বলেন? ম্যাথিয়াস লেডেন 1838-এ। ওকে, ইন 1839 J.E. Purkinje named fluid content of the cell as a protoplasm. তাহলে ইনি ফ্লুইড কন্টেন্টটা ডিসকভার করেছিলেন 1835-এ, আর ইনি 39-এ সেটার নাম কি দেয় না, সেটাকে বলে প্রোটোপ্লাজম। ওকে, তাহলে এই তিনটে জিনিস আর মাথায় রাখতে হবে যে ফেলিক্স ডুজারডিন ইন 1835-এ সে ডিসকভার দ্য ফ্লুইড কন্টেন্ট অফ দ্য সেল। ওকে, ইন 1838-এ ম্যাথিয়াস লেডেন হি প্রপোজড that all plants are made up of cell. প্রত্যেকটা প্লান্টস উদ্ভিদ কিন্তু সেলস দিয়ে তৈরি। আর in 1839 J.E. Purkinje he named that fluid content as a protoplasm. Okay, তাহলে নেক্সট দেখে নিই 1839-এ থিওডর সোয়ান he proposed all animals are made up of cells. যেরকম আগেই আমরা দেখলাম আগের স্লাইডে যে ম্যাথিয়াস লেডেন in 1838 he proposed that all plants are made up of cell. আর ঠিক তার এক বছর পর থিওডর সোয়ান তিনি বলেন he proposed that animals are made up of cells. Animals are also made up of cells. So in 1845 Carl Heinrich Braun he proposed all cells, or he proposed that cell is the basic unit of life. And in 1855 Rudolf Virchow he proposed all cells arise from pre-existing cell. এটা কিন্তু মডার্ন সেল থিওরির পয়েন্ট রুডলফ ভার্চাও অ্যাড করেছেন, যেটা কিন্তু আমরা সেল থিওরি পড়ার সময়ও দেখলাম যে অল সেলস, প্রত্যেকটা সেল কিন্তু প্রি এক্সিস্টিং সেল থেকে ডিভিশনের থ্রু হচ্ছে। ওকে,
তাহলে সেল থিওরির জন্য কিন্তু আমাদের তিনটে নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে দেখে নিই, একটা হচ্ছে ম্যাথিয়াস স্লেডেন, ওকে, ম্যাথিয়াস স্লেডেন। নেক্সট হচ্ছে থিওডর সোয়ান, এরা দুজন মিলে কিন্তু সেল থিওরিটা দিয়েছে। একজন বলেছে, ম্যাথিয়াস স্লেডেন প্রপোজ করেছে যে প্লান্টস আর মেড আপ অফ সেল, থিওডর সোয়ান বলেছেন যে অ্যানিমালস আর মেড আপ অফ সেলস। আর মডার্ন সেল থিওরির এই যে পয়েন্টটা এই রুডল্ফ ভার্চাও তিনি অ্যাড করেছেন। তাই তিনটে নাম সেল থিওরির জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে ম্যাথিয়াস স্লেডেন, একটা থিওডর সোয়ান, আর একটা রুডল্ফ ভার্চাও, ওকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজমস। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমস আমরা কাদের বলবো? ইউনিসেলুলার মানে হচ্ছে সিঙ্গেল সেল দিয়ে যারা তৈরি। অ্যান অর্গানিজম দ্যাট ইজ মেড আপ অফ only one cell is called unicellular organisms. এর এক্সাম্পলস তোমরা পিকচার সহ দেখতে পাচ্ছ। ইউগ্লেনা ইজ অ্যান ইউনিসেলুলার অর্গানিজম, প্যারামেশিয়াম, ওকে, ইস্ট, এই তিনটেই কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম, ওকে। নেক্সট মাল্টিসেলুলার অর্গানিজম, মাল্টি মানে বহুকোষী যাদেরকে বলবো। অ্যান অর্গানিজম দ্যাট ইজ মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেল, একের থেকে বেশি অধিক সেল যাদের থাকে তাদেরকে আমরা বলবো মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে কি কি পড়ছে? প্লান্টস পড়ছে, অ্যানিমালস পড়ছে, সমস্ত অ্যানিমাল, সমস্ত প্লান্টস আর ফাঙ্গাস, ওকে। এছাড়াও আছে, এগুলো কিন্তু বেসিক এক্সাম্পলস, ওকে। তাহলে মাল্টিসেলুলার অর্গানিজম তো আমরা পড়লাম, কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ সেটা কেমন দেখতে লাগে? যদি সেটা অ্যানিমাল সেল হয় তাহলে অ্যানিমালসে মাসল সেল যদি হয় তাহলে ঠিক এরকম দেখতে লাগবে, আর যদি প্লান্ট সেল হয় তাহলে কিন্তু এরকম দেখতে লাগবে, ওকে। তাহলে ডিফারেন্সটা তোমরা এখানে বুঝতে পারছো। এবার যেটা দেখবো সেটা হচ্ছে সাইজ অফ আ সেলস বা সাইজ অফ সেলস। তাহলে সেলের কিন্তু বিভিন্ন রকম সাইজ হতে পারে। সেলস ভ্যারি ইন সাইজ। মোস্ট সেলস আর ভেরি স্মল, কিছু কিছু সেলস খুবই স্মল, মাইক্রোস্কোপিক, উইদাউট মাইক্রোস্কোপ কিন্তু দেখা সম্ভব না। Some may be very large, means those are macroscopic. The unit used to measure the size of a cell is micrometer. তাহলে মাইক্রোমিটার ইউজ করে কিন্তু সাইজটা আমরা মানে মেজার করে থাকি সেলের। সো 1 micrometer equals to 1/1000 millimeter, ওকে। তাহলে 1 micrometer equals to 1/1000 millimeter হচ্ছে সেলের সাইজটা, ওকে। তাহলে সেলের সাইজের ব্যাপারে আমরা কি জানলাম? যে সেল ভ্যারি ইন সাইজ, বিভিন্ন সেলের বিভিন্ন বিভিন্ন সাইজ হতে পারে। কিছু সেল মাইক্রোস্কোপিক হয়, কিছু সেল ম্যাক্রোস্কোপিক হয়, কিছু সেল কিন্তু একদমই আমরা উইদাউট মাইক্রোস্কোপ দেখতে পারবো না, কিছু সেল লার্জ হয় তাই আমরা দেখতে পারি। দ্য ইউনিট ইউজড, যেটা ইউজ করা হয় ইউনিটটা, সেটা হচ্ছে মাইক্রোমিটার। তাই 1 micrometer equals to 1/1000 millimeter, এটা একটু মনে রাখতে কিন্তু হবে। স্মলেস্ট সেল কি? মাইকোপ্লাজমা ইজ দ্য স্মলেস্ট সেল, আর তার সাইজ কত? 0.1 micrometer, ওকে। লার্জেস্ট সেল অস্ট্রিচ এগ, পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এর সাইজ কত? 18 সেন্টিমিটার, ওকে। এই দুটো কিন্তু একটু মনে রাখতে হবে। সাইজ অফ সেলস ইন হিউম্যানস, তাহলে হিউম্যানসের কিছু সেলের সাইজ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ উইথ ডায়াগ্রাম। স্মলেস্ট সেল হিউম্যানের হচ্ছে স্পার্ম সেল, সাইজ হচ্ছে 5 micrometer, ওকে। লার্জেস্ট সেল হচ্ছে ওভাম সেল, ঠিক আছে, এটা সাইজ হচ্ছে 120 micrometer। আর লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল, আর এর সাইজ হচ্ছে 1 meter। তাহলে এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখতে পারো। স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম সেল, লার্জেস্ট সেল হচ্ছে ওভাম সেল, আর লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল, ওকে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে শেপ অফ সেলস। তাহলে সাইজের মতনই কিন্তু সেলস ভ্যারি ইন শেপ, এরও কিন্তু সেলসেরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের সাথে সাথে শেপও কিন্তু ডিফারেন্ট হয়। ভেরিয়েশন ডিপেন্ডস অনলি আপন দ্য ফাংশনস অফ সেল। এই ডিফারেন্ট ডিফারেন্ট যে শেপ হয় সেলের, এটা ডিপেন্ড করে তাদের ফাংশনের ওপর বা তারা কি কাজ করছে তার ওপর, ওকে। Some cell like Euglena and Amoeba can change their shape. Euglena, Amoeba তারা কিন্তু তাদের শেপ চেঞ্জ করতে পারে, বাট মোস্ট সেল হ্যাভ আ ফিক্সড শেপ, ওকে। যেরকম নিউরনস বা নার্ভ সেল, এরা কিন্তু তাদের শেপ চেঞ্জ করতে পারে না। বাট কিছু
মানে সেলস আছে, যেরকম ইউগ্লেনা, অ্যামিবা, এদের কিন্তু শেপ চেঞ্জ হয়ে থাকে। তাহলে এখানে দেখে নিই, হিউম্যান আরবিসি মানে রেড ব্লাড সেলস, ওকে, আর সার্কুলার বাইকনকেভ ফর ইজি প্যাসেজ থ্রু দ্য হিউম্যান ক্যাপিলারিজ। হিউম্যান ক্যাপিলারিজ দিয়ে যখন এই রেড ব্লাড সেলসগুলো পাস হয়, ইজি প্যাসেজের জন্য বা ট্রান্সপোর্টের জন্য কিন্তু তাদের শেপটা সেইভাবেই তৈরি হয়েছে, মানে সার্কুলার বাইকনকেভ টাইপের। পিকচারে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। নার্ভ সেল আর ব্রাঞ্চড টু কন্ডাক্ট ইম্পালসেস বা স্টিমুলাস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। নার্ভ সেলের কিছু এরকম ব্রাঞ্চেস থাকে, ডেনড্রাইটস যেটাকে বলা হয়। এগুলো কেন এরকম থাকে, ব্রাঞ্চড কেন থাকে নিউরনস, টু ট্রান্সমিট বা কন্ডাক্ট ইম্পালসেস, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ইম্পালসেস পৌঁছাতে হয়, সেই জন্যে টু ক্যারি ইনফরমেশন ফ্রম রিসেপ্টর টু দ্য ব্রেন, অর ব্রেন থেকে রিসেপ্টরে নিয়ে আসে বা স্পাইনাল কর্ডে নিয়ে যায়। সেই জন্যে কিন্তু নার্ভ সেলগুলোর ব্রাঞ্চ টাইপের থাকে, যাতে তারা ইম্পালসেস ক্যারি করে নিয়ে যেতে পারে বিভিন্ন অর্গ্যানসে বা বিভিন্ন লোকেশনে। ওকে, নেক্সট যেটা আছে দেখে নিই, সেটা হচ্ছে হিউম্যান ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল ক্যান চেঞ্জ দেয়ার শেপ। তারা কিন্তু শেপ চেঞ্জ করতে পারে টু এনগালফ দ্য মাইক্রো অর্গানিজম। কোনো মাইক্রো অর্গানিজম যদি বডিতে ঢুকে যায়, সেগুলোকে এনগালফ করার দায়িত্ব, তাদেরকে মারার দায়িত্ব হচ্ছে ডাব্লিউবিসির, দ্যাট এন্টার দ্য বডি। ওকে, প্রত্যেকটারই কিন্তু ডায়াগ্রাম বোঝানোর জন্য এখানে দেওয়া আছে, তাই ভালো করে কিন্তু এগুলো নোট ডাউন করে রাখতে পারো। আর পিকচারগুলো কিন্তু নোট ডাউন করার সাথে সাথে পিকচারগুলো কিন্তু একবার দেখে নেবে যে কোন সেলের কি শেপ। স্ট্রাকচার অফ সেল। So the detailed structure of cell has been studied under compound microscope and electron microscope. Microscope ছাড়া কিন্তু cell study করা সম্ভব না। Certain structures can be seen only under an electron microscope. কিছু স্ট্রাকচার কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া আমরা স্টাডি করতে পারবোই না, কারণ সব কিছু কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে হয় না। The structure of a cell can seen under electron microscope is called ultrastructure. তাই যেসব সেলের স্ট্রাকচারগুলো আমরা শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে স্টাডি করতে পারি, সেইগুলোকে আমরা কিন্তু বলবো আলট্রাস্ট্রাকচার। ওকে, তাহলে এখানে কিন্তু দু ধরনের মাইক্রোস্কোপেরই ইমেজ প্রোভাইড করা আছে। টু নোট দ্য ডিফারেন্স তোমরা দেখতে পারো। কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন হচ্ছে 2000x, ওকে, ম্যাগনিফিকেশন পাওয়ার। আর ইলেকট্রন মাইক্রোস্কোপে ম্যাগনিফিকেশন হচ্ছে 5 লাখ x। ওকে, তাহলে দুটোর ম্যাগনিফিকেশন পাওয়ার কিন্তু ডিফারেন্স। তাহলে সব কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব না। কিছু সেল অর্গানেলস আছে, সবই কিন্তু এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে স্টাডি করতে হয়, আর সেগুলো হচ্ছে আলট্রাস্ট্রাকচার। ওকে, স্ক্রিনে তোমরা অ্যানিমাল সেলের একটা 3D ইমেজ বা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। ফার্স্ট যেটা আছে নাম্বার 1 দেখতে পাচ্ছ এখানে। একবার সেল অর্গানেলস বা সেলের যে পার্টসগুলো কী কী আছে একবার আমরা জেনে নিই, তারপর এর ব্যাপারে কিন্তু ডিটেলডে স্টাডি করবো আমরা। তাহলে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নাম্বার 1 নিউক্লিয়াস। ওকে, নেক্সট গলগি বডি, নাম্বার 2 গলগি বডি, এটা হচ্ছে গলজি বডি বা গলগি বডি। ওকে, নেক্সট নাম্বার 3 ভেসিকলস, এগুলো হচ্ছে ভেসিকলস। ওকে, নেক্সট প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেন, তাহলে প্লাজমা মেমব্রেন হচ্ছে এইটা। প্লাজমা মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, সব কিছু কিন্তু সে অ্যালাউ করে না, কিছু জিনিসকে এন্টার করতে দেয়, কিছু জিনিসকে বাইরে বেরোতে দেয়, তাই এটাকে কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। ওকে, নেক্সট মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল কিন্তু বলা হয়। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, ঠিক আছে। নেক্সট সাইটোস্কেলেটন, নাম্বার 6 সাইটোস্কেলেটন। ওকে, নেক্সট সেন্ট্রিওল। সেল ডিভিশনে কিন্তু সেন্ট্রিওলের দরকার পড়ে, সেন্ট্রিওল ছাড়া কিন্তু সেল ডিভিশন হয় না, আর সেন্ট্রিওল কিন্তু শুধুমাত্র অ্যানিমাল সেলেই থাকে, ইট ইজ নট প্রেজেন্ট ইন প্লান্ট সেল। নেক্সট নাম্বার 8 লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম, যেটাকে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগস। ওকে, সাইটোপ্লাজম, নাম্বার 9, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, নেক্সট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ RER। রাফ এন্ডোপ্লাজমিক কেন বলা হচ্ছে? ডায়াগ্রাম যদি দেখো,
ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে রেড ডটস দেওয়া আছে, তাহলে এগুলো কি রাইবোসোম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি রাইবোসোম থাকে সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর স্মুথ এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে কিন্তু কোনো রাইবোসোমস নেই। ওকে, আর নিউক্লিওলাস নাম্বার 12 দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস। ওকে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম অ্যানিমাল সেলের পার্টসগুলো কি কি আছে, এবার দেখে নেব প্লান্ট সেলে কি কি পার্টস আছে। ওকে, নাম্বার 1 দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াস, সেম যেটা তোমরা অ্যানিমাল সেলেও দেখলে। গলগি বডি এটাও এখানে আছে, ভেসিকলস এটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। লাইসোজোম ইট ইজ অলসো প্রেজেন্ট হিয়ার। ওকে, প্লাজমা মেমব্রেন এটাও রয়েছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট কিন্তু অ্যানিমাল সেলে ছিল না, এটা কিন্তু প্লান্ট সেলে আছে। ক্লোরোপ্লাস্টে কি হয় না, ক্লোরোপ্লাস্টে একটা পিগমেন্ট থাকে ক্লোরোফিল, যেটার থ্রু দিয়ে কিন্তু প্লান্টস নিজেদের খাদ্য বানিয়ে থাকে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস করে থাকে। ওকে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। আচ্ছা, সেল ওয়াল কিন্তু অ্যানিমাল সেলে ছিল না, সেল ওয়াল কিন্তু প্লান্ট সেলেই আছে। সো দিস ইজ দ্য সেল ওয়াল। ওকে, নেক্সট কি আছে, ভ্যাকিউল। তাহলে ভ্যাকিউল এটা কিন্তু অ্যানিমাল সেলে ছিল না, এটা কিন্তু প্লান্ট সেলে আছে, স্টোরেজ পারপাসে কিন্তু এই ভ্যাকিউলটা ইউজ হয়ে থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কিন্তু প্লান্ট সেলেও আছে, আর অবশেষে এই নিউক্লিওলাস এটাও কিন্তু রয়েছে। ওকে, তাহলে যেই জিনিসগুলো অ্যানিমাল সেলে নেই সেগুলো কি কি, একটা হচ্ছে সেল ওয়াল, ওকে, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড ভ্যাকিউল, বোঝা গেল। এবার যে স্ট্রাকচারটার ব্যাপারে আমরা দেখব সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল। ওকে, ব্যাকটেরিয়াল সেল কেমন দেখতে হয়, প্লান্ট সেল অ্যানিমাল সেল তো দেখলাম, এবার ব্যাকটেরিয়াল সেলটা দেখি। তাহলে ব্যাকটেরিয়াল সেলের ফার্স্ট এই নাম্বার 1টা দেখে নাও, এটা হচ্ছে ক্যাপসুল, যেটা হচ্ছে আউটার কাভারিং অফ দ্য ব্যাকটেরিয়াল সেল। নেক্সট সেল ওয়াল, এটা হচ্ছে সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেলেও কিন্তু সেল ওয়াল থাকে। দেন প্লাজমা মেমব্রেন। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাপসুল, এটা হচ্ছে সেল ওয়াল, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দেন সাইটোপ্লাজম, নাম্বার 4 কি, নাম্বার 4 হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, নেক্সট নাম্বার 5 যেটা দেখতে পাচ্ছ, নাম্বার 5 এদের কি থাকে না, একটা ফ্ল্যাজেলা টেল লাইক স্ট্রাকচার থাকে, এটাকে কি বলা হয়, ফ্ল্যাজেলাম বা ফ্ল্যাজেলা বলা হয়। ফুড গ্র্যানিউলস নাম্বার 6, ফুড গ্র্যানিউলস দেখতে পাচ্ছ। প্লাজমিড তাদের ডিএনএ থাকে, এটা হচ্ছে তাদের ডিএনএ। রাইবোসোমস, ওকে, রাইবোসোমসকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, যেখানে প্রোটিন তৈরি হয়। নিউক্লিয়েড এদের কিন্তু অ্যাডভান্সড বা কমপ্লিট নিউক্লিয়াস থাকে না, এদের কি থাকে না, নিউক্লিয়েড থাকে। ওকে, আর কি থাকে, পিলাই, এগুলো হচ্ছে পিলাই। ওকে, তাহলে স্ট্রাকচার অফ সেল, ইফ উই স্টাডি আ সেল আন্ডার আ মাইক্রোস্কোপ উই উড কাম অ্যাক্রস 3 ফিচার, 3টে মেন ফিচার আছে সেলের ইন অলমোস্ট এভরি সেল। কি কি সেগুলো, প্লাজমা মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তাহলে অল অ্যাক্টিভিটি ইনসাইড দ্য সেল অ্যান্ড ইন্টারাকশন অফ দ্য সেল উইথ ইটস এনভায়রনমেন্ট, সেলের ভেতরে আর সেলের বাইরে যে সেল ইন্টারাক্ট করছে সেই এনভায়রনমেন্টটা আর পসিবল ডিউ টু দিস 3 ফিচার্স। এই 3টে জিনিসের জন্য কিন্তু সেল নিজের অ্যাক্টিভিটিগুলো করতে পারে, ভেতরে আর বাইরের সাথে ইন্টারাক্ট করতে পারে। ওকে, তাহলে এই জিনিসগুলো কি একবার দেখে নিই। প্লাজমা মেমব্রেন, ওই 3টে যে মেন জিনিস এগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করব, একটা সাইটোসোল আর একটা হচ্ছে সেল অর্গানিলস। তাহলে সাইটোসোলটা কি, সাইটোসোল ইজ দ্য লিকুইড ফাউন্ড ইনসাইড দ্য সেল। তাহলে সেলের ভেতরে যে লিকুইড আমরা ফ্লুইড কন্টেন্টটা পেয়ে থাকি সেই লিকুইডটাকে আমরা কি বলবো না, সাইটোসোল। ইট ইজ ওয়াটার বেসড সলিউশন ইন উইচ অর্গানিলস, প্রোটিনস অ্যান্ড আদার স্ট্রাকচার ফ্লোট। এর মধ্যেই কিন্তু অর্গানিলসগুলো ফ্লোট অর্থাৎ ভাসতে থাকে, কিছু প্রোটিনস ভাসতে থাকে কিংবা কোনো আদার স্ট্রাকচারস ভাসতে থাকে। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে সেল অর্গানিলস কি কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোমস, ভ্যাকিউলস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোজোম আর সাইটোস্কেলেটন। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তাহলে ফার্স্টে দেখে নিই প্লাজমা মেমব্রেন কি। প্লাজমা মেমব্রেন আর এক্সট্রিমলি ডেলিকেট, থিন, ইলাস্টিক, লিভিং, এটা ইলাস্টিক ইন নেচার, থিন, delicate and living and semi-permeable membrane.
মেড আপ অফ টু লেয়ার্স অফ লিপিড মলিকিউল, তাই বাই লিপিড লেয়ার বলা হয় কারণ কি দুটো লিপিড মলিকিউলস দিয়ে দুটো লেয়ার্স দিয়ে তৈরি, ইন উইচ প্রোটিন মলিকিউলস আর ফ্লোটিং। ওকে, কেমন তাহলে স্ট্রাকচারটা দেখে নাও একবার। এটা একটা লিপিড বাই লেয়ার, এটা একটা লিপিড লেয়ার, এটা একটা লিপিড লেয়ার, তাহলে এই দুটো নিয়ে কিন্তু লিপিড বাই লেয়ার তৈরি হচ্ছে। ওকে, এটাই যদি আমরা ভালো করে দেখি তাহলে কেমন দেখতে লাগবে। এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড আর এগুলো হচ্ছে হাইড্রোফোবিক টেল। ওকে, নোট ডাউন করে রাখতে পারো, হাইড্রোফিলিক হেড এটাকে বলা হয়, এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল। ওকে, আর ঠিক এর মাঝখানে কি ভাসে না, প্রোটিন মলিকিউলসগুলো ফ্লোট করে। ওকে, সো থিকনেস ভ্যারিজ ফ্রম 75 to 110 angstrom and can be observed under electron microscope only. এটা কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে দেখা একদম সম্ভব না, ইলেকট্রন মাইক্রোস্কোপে কিন্তু এটা দেখতে পারা যাবে। তাহলে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটস, এগুলো হচ্ছে প্রোটিন আর এগুলো হচ্ছে লিপিড। ওকে, তাই জন্যে দুটো লেয়ার আছে, সেই জন্য এটাকে বলা হয় লিপিড বাই লেয়ার। ওকে, তাহলে কি কি কনস্টিটিউয়েন্ট আছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনে সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ফসফোলিপিডস থাকে, ফসফোলিপিড মানে ফর্মস দ্য আলটিমেট ফ্যাব্রিক অফ দ্য মেমব্রেন, ফসফোলিপিডস দিয়েই পুরোটা তৈরি। নেক্সট থাকে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন প্রেজেন্ট অন আউটার অর ইনার সারফেস অফ দ্য ফসফোলিপিড লেয়ার বাট নট ইমপ্ল্যান্টেড ইন দ্য হাইড্রোফোবিক কোর, মানে এটা কিন্তু হাইড্রোফোবিক রিজনে থাকবেই না, আইদার আউটসাইডে থাকবে কিংবা ইনার সাইডে থাকবে, কিন্তু হাইড্রোফোবিক কিন্তু কোরে থাকবে না, সেগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। ওকে, কোলেস্ট্রল থাকবে ফোল্ডেড বিটুইন দ্য হাইড্রোফোবিক টেল অফ ফসফোলিপিড মেমব্রেন। ঠিক আছে, এখানে যে কার্বোহাইড্রেটস দেখতে পাচ্ছ, এই কার্বোহাইড্রেটসগুলো এই এক্সট্রা সেলুলার সাইডে তারা অ্যাটাচ থাকবে উইথ প্রোটিন অর লিপিড। ওকে, যদি প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে তাহলে সেগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, আর যদি লিপিডের সাথে অ্যাটাচ থাকে সেগুলোকে বলা হয় গ্লাইকোলিপিডস। এটা মাথায় রাখতে হবে। আর নেক্সট যে কনস্টিটিউয়েন্টটা থাকে প্লাজমা মেমব্রেনে সেটা হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন ফাউন্ড টু বি ইমপ্ল্যান্টেড ইন দ্য ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, তাহলে যেসব কনস্টিটিউয়েন্টের ব্যাপারে বললাম প্লাজমা মেমব্রেনে আছে, আরেকবার রিপিট করছি, তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। একটা হচ্ছে ফসফোলিপিডস, পেরিফেরাল প্রোটিন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেটসের মধ্যে বোধ গ্লাইকোলিপিডস আর গ্লাইকোপ্রোটিনস থাকবে, আর ইন্ট্রিগাল প্রোটিন থাকে। এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। ওকে, তাহলে এর ফাংশন কি একবার দেখে নিই। মেনটেন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেল, সেলের বা কোষের যে শেপ আর সাইজটা সেটাকে মেনটেন করে রাখে প্লাজমা মেমব্রেন। ইট প্রোটেক্ট দ্য ইন্টারনাল কন্টেন্ট অফ দ্য সেল, সেলের ভেতরে যে অর্গানিলস আছে যা আছে সেটাকে প্রোটেক্ট করে রাখে। রেগুলেট দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট অফ সাবস্টেন্সেস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল, তাই অ্যাজ আ সেমি পারমেবল মেমব্রেন হিসাবে কাজ করে। অ্যান্ড মেনটেন হোমিওস্ট্যাসিস ইনসাইড দ্য সেল। ওকে, এবার যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল কিন্তু একটা নন লিভিং স্ট্রাকচার আর এটা কিন্তু অ্যানিমাল সেলে থাকে না। নন লিভিং অ্যান্ড আউটারমোস্ট কাভারিং অফ দ্য সেল বোথ প্রেজেন্ট ইন প্লান্টস অ্যান্ড ব্যাকটেরিয়া। যখন প্লান্টস আর ব্যাকটেরিয়াল সেল নিয়ে আমরা আলোচনা করছিলাম তখনই কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেল ওয়াল কিন্তু প্লান্ট সেলে থাকে আর ব্যাকটেরিয়াল সেলে থাকে। এটা একটা নন লিভিং স্ট্রাকচার, outermost covering of the cell, and it is not present in animal cell. It can be tough, rigid and sometimes flexible. Okay, made up of cellulose is the main constituent of the cell, hemicellulose and pectin. এগুলো একটু মনে রাখতে হবে। মে বি থিন অর থিক, মানে পাতলাও হতে পারে মোটাও হতে পারে। মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার এটা, আর এর থিকনেস হয় 50 to 1000 angstrom। যদি স্ট্রাকচারটা এখানে দেখো, এগুলো হচ্ছে পেকটিন, এগুলো হচ্ছে সেলুলোজ, ওকে, আর এগুলো হচ্ছে হেমিসেলুলোজ। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তার ঠিক বাইরে এই লেয়ারটা কিন্তু দেখা যাবে। এটা হচ্ছে মাল্টি লেয়ার্ড একটা স্ট্রাকচার উইচ ইজ মেড আপ অফ 3 things, সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। ওকে, তাহলে সেল ওয়ালের ফাংশনসগুলো একটু দেখে নিই। ইট প্রোভাইড ডেফিনেট শেপ, স্ট্রেংথ আর রিজিডিটি প্রোভাইড করে প্লান্টস বা ব্যাকটেরিয়াল সেলকে।
প্রিভেন্ট করে যাতে ড্রাই আপ না হয়ে যায় বা ডেসিকেশন অফ দ্য সেল, হেল্পস ইন কন্ট্রোলিং দ্য সেল এক্সপ্যানশন অ্যান্ড ইট অলসো প্রোটেক্ট দ্য সেল ফ্রম এক্সটার্নাল প্যাথোজেন, থেকেও কিন্তু সেলকে বাঁচায় বা প্রোটেক্ট করে। ওকে, নেক্সট কি আছে দেখে নিই, নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের স্ট্রাকচার কিন্তু আমরা অ্যানিমাল সেল, প্লান্ট সেল আর ব্যাকটেরিয়াল সেলে দেখেছি, কিন্তু ব্যাকটেরিয়াসে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়য়েড থাকে। নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এইসব জিনিস কিন্তু ব্যাকটেরিয়াল সেলে পাবো না আমরা। ওকে, সো ইট ইজ আ ডেন্স স্পেরিক্যাল বডি লোকেটেড নিয়ার দ্য সেন্টার অফ দ্য সেল, প্রায় সেন্টারেই কিন্তু এটা অবস্থিত। নিউক্লিয়াসকে সেলের ব্রেন বলা হয় কারণ সেলের ভেতরে যা যা অ্যাক্টিভিটি হয় ইট ইজ কন্ট্রোলড বাই নিউক্লিয়াস। ওকে, সো দ্য ডায়ামিটার ভ্যারিজ ফ্রম 10 to 25 মাইক্রোমিটার। তাহলে প্রেজেন্ট ইন অল সেলস এক্সেপ্ট রেড ব্লাড সেলস অ্যান্ড সিভ টিউব সেলস। নিউক্লিয়াস কিন্তু প্রত্যেকটা সেলে থাকে এক্সেপ্ট রেড ব্লাড সেল, মানে আরবিসিতে থাকে না। ওকে, আরবিসিজ অফ হিউম্যান অর অ্যানিমালস অ্যান্ড সিভ টিউব সেল। সিভ টিউব সেলস আমরা কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যান্টে দেখতে পারি। এগুলো হচ্ছে ইলংগেটেড লিভিং সেলস বা এটাকে সিভ টিউব এলিমেন্টসও বলা হয় অফ ফ্লোয়েম। এগুলো থাকে ফ্লোয়েমে। ফ্লোয়েমের কাজ কি? টু কন্ডাক্ট food in the plants. Okay, well developed in plants and animal cell, underdeveloped in bacteria and blue green algae, মানে cyanobacteria এদের কিন্তু নিউক্লিয়াস underdeveloped. Most of the cells are uninucleated, মানে একটাই নিউক্লিয়াস থাকে, having only one nucleus. Few types of cells have more than one nucleus, মানে skeletal muscle cell-এ কিন্তু নিউক্লিয়াস একটার বেশি থাকে। ওকে, তাহলে নিউক্লিয়াস কি সেটা আমরা জানলাম। এবার নিউক্লিয়াসের স্ট্রাকচারের ব্যাপারে আমরা জানবো। নিউক্লিয়াস হ্যাজ আ ডাবল লেয়ার্ড কভারিং উইচ ইজ কল্ড নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়ার মেমব্রেন হ্যাজ পোর্টস। নিউক্লিয়ার মেমব্রেনে কিছু পোর্টস রয়েছে, সেগুলোকে কি বলা হয়? নিউক্লিয়ার পোর্টস, অ্যান্ড অফ ডায়ামিটার অ্যাবাউট 80 to 100 ন্যানোমিটার। কালারলেস ডেন্স স্যাপ প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ওকে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। কালারলেস হয়, ডেন্স স্যাপ লাইক স্ট্রাকচার। নিউক্লিওপ্লাজম কন্টেন আ রাউন্ড শেপেড নিউক্লিওলাস, আর তার মধ্যে থাকে এই নিউক্লিওলাস অ্যান্ড আ নেটওয়ার্ক অফ ক্রোম্যাটিন ফাইবার্স। এই ক্রোম্যাটিন ফাইবার্সগুলোই সেল ডিভিশনের সময় কনডেন্সড হয়ে কি তৈরি হয়? ক্রোমোজোমস। ওকে, fibers are composed of deoxyribonucleic acid মানে ডিএনএ and protein histone। তাহলে ক্রোম্যাটিনের মধ্যে যে দুটো জিনিস পাবো সেটা হচ্ছে ডিএনএ and protein histone। ওকে, these fibers condense to form chromosome during cell division। তাহলে এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। কি কি আছে না, নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়ার মেমব্রেন which have ports, নিউক্লিয়ার পোর এগুলোকে বলা হয়, নিউক্লিওপ্লাজম আর তার ভেতরে কি রয়েছে? নিউক্লিওলাস আর ক্রোম্যাটিন ফাইবার্স। আর ক্রোম্যাটিন ফাইবার্স কি দিয়ে তৈরি না? ডিএনএ অ্যান্ড প্রোটিন হিস্টোন। ওকে, ক্রোমোজোমস কন্টেন স্ট্রেচেস অফ ডিএনএ কল জিনস। এই স্ট্রেচেস অফ ডিএনএকে কিন্তু জিন বলা হয়। আর জিন কি করে? ইট ট্রান্সফার দ্য হেরিডিটারি ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে স্ট্রেচেস অফ ডিএনএকে জিন বলবো। এগুলো হচ্ছে হিস্টন প্রোটিনস, এটা হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার, এটা ক্রোম্যাটিন, এটা হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার, আর এটাই কনডেন্সড হয়ে এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে এটা যদি ভালো করে আমরা বুঝি তাহলে কিন্তু ক্রোমোজোম ক্রোম্যাটিন ফাইবার দিয়ে তৈরি, ক্রোম্যাটিন ফাইবার হিস্টন প্রোটিন দিয়ে, আর হিস্টন প্রোটিনের সাথে ডিএনএ হয়ে, আর ডিএনএর এই পোর্শনটাকে বলা হয় বা স্ট্রেচেসগুলোকে বলা হয়, স্পেসিফিক লোকেশনগুলোকে বলা হয় জিন। ওকে, তাহলে নিউক্লিয়াসের ফাংশনস কি কি আছে একবার দেখে নিই। ইট কন্ট্রোলস অল দ্য সেল অ্যাক্টিভিটিস। সেলের ভেতরে যা যা অ্যাক্টিভিটিস হয় লাইক সেল মেটাবলিজম, প্রোটিন সিনথেসিস, গ্রোথ, সেল ডিভিশন, প্রত্যেকটা জিনিসই কিন্তু কন্ট্রোল করে নিউক্লিয়াস। নিউক্লিওলাস which is present inside the nucleoplasm, সেটা কি করে? সিনথেসাইজ RNA অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড টু কনস্টিটিউট রাইবোসোমস, আর ইট স্টোর হেরিডিটারি ইনফরমেশন ইন দ্য জিনস। তাহলে আজকের ভিডিওতে সেলের কিছুটা অংশ নিয়ে আমরা ডিসকাস করলাম আপ টু নিউক্লিয়াস। এর পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো।
আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।